আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে। আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনূস। এখানে একটা জিনিস আমি দেখাতে চেয়েছি, বাংলাদেশের অবস্থা অনুযায়ী ডক্টর ইউনূসের বাংলাদেশে কতটুকু প্রয়োজন রয়েছে। আলিম সমাজ অথবা আমরা যারা আবেগী মুসলিম রয়েছি, তারা ডক্টর ইউনূসকে কেন গ্রহণ করতে চাচ্ছি না। আজকের এই পুরো আলোচনাটা না শুনে যদি মন্তব্য করতে চান, তাহলে মনে রাখবেন এই মন্তব্যটা যদি জাতিকে কোনো রকম ভুল মেসেজ দেয়, তাহলে এই দায়ভার পুরোপুরি আপনার। আসুন আমরা বাংলাদেশ এবং ডক্টর ইউনূস নিয়ে কথা বলি। শুরুতেই বাংলাদেশ সম্পর্কে কথা বলি। দেখুন, বাংলাদেশে শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়েই সরকারের পতন ঘটল, সরকার দেশ থেকে বিতাড়িত হলো। বিকাল থেকে সন্ধ্যার ভিতরেই সারা দেশে তাণ্ডব শুরু হয়ে গেল। পরের দিনেই খবর আসলো সংখ্যালঘুদের উপরে আক্রমণ। এই খবরটা সবচেয়ে যে গণমাধ্যমগুলো প্রচার করেছে, তার ভিতরে সবচেয়ে বেশি গণমাধ্যম হচ্ছে ভারতের। আমরা সব সময়ের জন্য একটা বিষয় খেয়াল করি, প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের উপরে সবসময় আঙুল উঠিয়েই কথা বলে। তারা সবসময় আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। পরের দিনই খবর আসলো যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার কারণে ভারত সরকার আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে কিন্তু কথা বলার চেষ্টা চালাচ্ছে, কথা বলতেছে এবং সবসময় যেন নজরদারি করতেছে কি হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন, সারা দেশে তাণ্ডব, অতঃপর সংখ্যালঘুদের উপরে আক্রমণ। এরপরে ভারতের তীক্ষ্ণ দৃষ্টি, ভারত আমাদের উপরে হস্তক্ষেপ করতেছে, তারা আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করতেছে। আমরা জানি যে স্বৈরাচারী এই শাসক থাকা অবস্থায় সবচেয়ে বেশি যে রাষ্ট্রটা সাহায্য করেছে সেটা হচ্ছে রাষ্ট্র ভারত। সম্মানিত দিনী ভাই বোন আমার, এটা গেল দেশের অবস্থা। এখন আসেন বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে যে খবরটা আমাদের কাছে এসেছে এবং আমরা যারা জানি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। খেয়াল করবেন, 1100 কোটি না, 1100 কোটি না, 11,000 কোটি না, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। পয়েন্ট করেন। এরপর দেখেন ঋণ বাংলাদেশ ঋণ করেছে, এই পদ্মা সেতু, তারপরে হচ্ছে মেট্রো রেল, এটা সেটা, এই সমস্ত কিছু বাংলাদেশের অবকাঠামোগত উন্নতির জন্য বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশ সরকার 15.5 লক্ষ, কোন কোন গণমাধ্যম 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছে বলে জানিয়েছে। অর্থাৎ কমটাই ধরলাম, ধরে নেন 15 লক্ষ কোটি টাকা বাংলাদেশ সরকার ঋণ করেছে বাংলাদেশের জন্য। দেশ থেকে অর্থ পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা, আর ঋণ করেছে 15 লক্ষ কোটি টাকা। এখন বোঝেন বাংলাদেশের অবস্থাটা কতটা শোচনীয়। পাশাপাশি যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে, এগুলো তো শুধু একটা গড় একটা হিসাব, আর অন্যান্য দিক থেকে তো এগুলো তো আমরা জানি যে কিভাবে দেশে লুটপাট হয়েছে, কি হয়েছে কি হয়নি, সেগুলো তো আমরা সাধারণত বিভিন্ন খবর মাধ্যমে আমরা জানতে পারতেছি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্লিজ একটু ধৈর্য সহকারে আমার এই আলোচনাটা শোনার চেষ্টা করেন। আশা করি অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আমার থেকেও অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ, এই আলোচনা দেখা কোনো প্রশ্নই উঠছে না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে আমি আরেকবার রিপিট করি, বাংলাদেশ সরকারের বিদায়, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সারা বাংলাদেশের তাণ্ডব, বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার, 15 লক্ষ কোটি টাকা ঋণ, অর্থাৎ আর বাংলাদেশের অন্যান্য নেতা নেত্রী অমুক তমুক যারা রয়েছে সকলেই মিলে যে লুটপাটটা করেছে তার তো কোনো হিসাব নেই। কঠিন একটা অবস্থা। বাইরের রাষ্ট্র আমাদেরকে হুমকি দিচ্ছে, তারা আমাদের এই দেশ পরিচালনা করবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছে। কঠিন এই মুভমেন্টে আপনি কাকে সিলেক্ট করবেন এই দেশের হাল দেওয়ার জন্য? এই কঠিন একটা অবস্থায় বাংলাদেশে এমন একজন যোগ্য ব্যক্তিকে দেখান, যিনি ভারত সরকারকে হুমকি দিতে পারে বা ভারত সরকারকে সতর্ক করতে পারে, খবরদার বাংলাদেশে যেন কোনো অস্থিরতা সৃষ্টি না হয়।
এরকম একজন রাষ্ট্রনায়ককে দেখান যিনি ভারতকে এভাবে কথা বলবে, প্লাস এরকম আরেকজন রাষ্ট্রনায়ককে দেখান যিনি সারা বিশ্ব থেকেও এত কিছুর পরেও সারা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে সমর্থন পাবে। পারবেন? এখন ডক্টর ইউনূস নিয়ে কথা বলি, এরপরে আপনি আমি যে কতটা আবেগী মুসলিম সেটা প্রমাণ করবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস কে? আপনি কি জানেন ডক্টর ইউনূস কে? ডক্টর ইউনূস চট্টগ্রামের একজন বাংলাদেশি নাগরিক, যিনি শান্তিতে 2006 সালে নোবেল পুরস্কার বিজয়ী। দেখেন, আমি আসলে ডিটেলস বলতেছি না, অলরেডি অনেকগুলো কথা বলে ফেলছি, জাস্ট শর্ট করে বলি। পুরো বিশ্বে 3টা পুরস্কার এট এ টাইম শুধুমাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার ভিতরে বাংলাদেশের একজন রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। আমেরিকার প্রেসিডিয়াম অ্যাওয়ার্ড যেটাকে বলে, তারপরে মার্কিন আপনার কংগ্রেস অ্যাওয়ার্ড এবং নোবেল পুরস্কার, এই 3টে অ্যাওয়ার্ড পৃথিবীর বুকে অনলি 12 জন মানুষ পেয়েছে, তার ভিতরে বাংলাদেশে একজন, তিনি ডক্টর ইউনূস। এখন এই 3টা অ্যাওয়ার্ডের গুরুত্ব বা মর্যাদা কি জানেন? ছোট্ট করে শুধু বলে দেই, পুরো পৃথিবীর সকল দেশের খবরাখবর যার কাছে যায়, শান্তির জন্য বিভিন্ন বার্তা যেই মাধ্যম থেকে দেওয়া হয় সেটা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসকে যদি যখন ফোন দেয় বা তাদের সাথে যখন কথোপকথন হয়, সেই জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসকে স্যার করে সম্বোধন করে। আমেরিকায় কোন সরকার রয়েছে, লন্ডনে কোন সরকার বর্তমানে রয়েছে, যুক্তরাষ্ট্রে বা অন্যান্য রাষ্ট্রে কোন সরকার রয়েছে, এটা দেখার বিষয় নয়। ডক্টর ইউনূস যখন মন চাবে তখন সেই রাষ্ট্রে কিন্তু তিনি ভ্রমণ করতে পারবেন এবং রাষ্ট্রীয়ভাবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। কি বুঝতে পারবেন? এবার আমাকে বলেন, বাংলাদেশের ইতিহাসে জননেত্রী স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, এরপরে হচ্ছে আপনার বিএনপির যিনি বেগম খালেদা জিয়া, এরশাদ, তারপরে আর যাই হোক আমার অতটা জানা নেই, তো আমাকে বলেন বাংলাদেশের কে এমন রয়েছে যে বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে গেলে তাকে সরকারিভাবে নিরাপত্তা দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হবে, সে যেই সরকারি থাকুক না কেন? জানেন আপনি? জানা আছে আপনার? না। দেশের এই কঠিন অবস্থায়, যেখানে ঋণ এবং অর্থ পাচার, দেশের এই অস্থিতিশীল অবস্থা, সংখ্যালঘুদের আক্রমণ, অতঃপর ভারত পাশের রাষ্ট্র থেকে আমাদের উপরে বিশেষ নজরদারি, আমাদের উপরে হুমকি, কঠিন এই মুহূর্তে পুরো রাষ্ট্রের, পৃথিবীর সকল রাষ্ট্র থেকে সাপোর্ট পাওয়া এবং প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করা এবং বাংলাদেশের এই অস্থিতি অবস্থাটাকে শান্ত করার মতো একজন ব্যক্তি দেখান উইথ আউট ডক্টর ইউনূস। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি কোনো দালালি করছি না, আমার এই কথাগুলো আপনি যদি গুগলে সার্চ দেন, ডক্টর ইউনূস কে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। চ্যাট জিপিটি আপনি যাই শুধু সার্চ দিলে দিয়ে দেন যে ডক্টর ইউনূস কে, তার আসলেই মানে তার সম্পর্কে জানতে চাই, পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কারো দালালি করছি না, এই ধারণাটা আবার করিয়েন না। আমি এখন যে বললাম যে ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সম্পর্কে যে আলোচনাটা আমি করতেছি, এই আলোচনাটা পুরো না শুনে যদি মন্তব্য করেন এবং এই মন্তব্যের মধ্য দিয়ে যদি বাংলা না পৃথিবীর মানুষ যদি ভুল কোনো মেসেজ পায়, তাহলে এই দায়ভার আপনার। এটা আমি বলেছিলাম। আলোচনা এখনো শেষ হয়নি, সুতরাং আলোচনা এখনো বাকি আছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, মূল পয়েন্টে চলে আসি। কঠিন এই অবস্থায় ডক্টর ইউনূসকে অনেক বেশি প্রয়োজন ছিল। তিনি যখন দেশে এসে পৌঁছাননি, অর্থাৎ ফ্রান্সের প্যারিসে যখন অবস্থান করতেছেন, সেখান থেকেই তিনি ভারতকে হুঁশিয়ারি সংকেত দিয়ে দিয়েছেন। তিনি দেশে অবস্থান করেননি, আসেননি, শপথ গ্রহণ করেনি, ওইখান থেকেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। অতঃপর আমরা তারপরেই কি দেখেছি জানেন? আচ্ছা, হুঁশিয়ারি সংকেতটা কি ছিল? বাংলাদেশকে যদি কোনোভাবে অস্থিতিশীল করা হয়, তাহলে ভারতের 7 সিস্টার কিন্তু অরক্ষিত থাকবে না, মানে রক্ষিত থাকবে না। বুঝতে পারছেন? 7 সিস্টার, ভারতের 7 সিস্টার রক্ষিত থাকবে না, এটা কিন্তু এক ধরনের হুমকি। আমাকে বলেন, বাংলাদেশের ইতিহাসে ভারতকে হুমকি দেওয়ার মতো কোন রাষ্ট্রনায়ক তৈরি হয়েছে? সুদখোর, এটা সেটা বলতেছেন, ওইখানে পরে আসতেছে। দেশের এই
ক্লান্তি লগ্নে এমন একজন শাসককেই প্রয়োজন ছিল যাকে সারা বিশ্ব সাপোর্ট করবে, যার আইডিয়া সারা বিশ্বে প্রচলিত রয়েছে এবং যিনি তার ক্ষমতা বলে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের উপরে যে আঙুল উঠাচ্ছে, সে আঙুলকে ভেঙে দেওয়ার জন্য একজন রাষ্ট্রনায়ক প্রয়োজন ছিল। তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। সম্মানিত তিনি ভাই ও বোন, আমি কোনো রাজনীতিত্ব না, আমি কোনো রাজনীতি করি না, তবে এই বিষয়ে বিশ্লেষণ করেছি যে আলেম সমাজ কেন তাকে বয়কট করতেছে। হ্যাঁ, সকল আলেম তাকে বয়কট করেনি। যেমন শাইখ আহমদুল্লাহ অবশ্যই বলেছে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। তারপরে হচ্ছে আরো অনেকগুলো শাইখ মুক্তার নাকি জানি, যাই হোক ভুলে গেলাম, আরো অনেক শাইখ রয়েছে, আহলে হাদিসের অনেক শাইখগণই রয়েছে যারা সাপোর্ট করেছে এবং বলেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনিও বলেছে যে দেশের এই ক্লান্তি লগ্নে এমন একজন শাসককে প্রয়োজন যিনি সারা বিশ্ব থেকে সাপোর্ট পাবে, বাংলাদেশের অবস্থায় তিনি বিশেষ ভূমিকা পালন করবে এবং পাশের রাষ্ট্র আমাদের যে হুমকি দিচ্ছে, আঙুল তিনি যেভাবে কথা বলতেছে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারে এমন একজন শাসকের প্রয়োজন রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এখন এই আলেম সমাজ কেন তাকে বয়কট করতেছে, কেন বলতেছে যিনি সুদখোর, তাকে দিয়ে দেশ পরিচালনা ঠিক হবে না, এটা সেটা মুক্ত। ইভেন আমি প্রথমে আমি না বুঝেও কিন্তু দিয়েছিলাম একটা স্ট্যাটাস যে দেশে শান্তি আসবে কি করে, দেশে শান্তিটা আসবে কি করে একজন সুদখোরকে দিয়ে দেশ পরিচালনা করা হলে। এটাও আমি এই স্ট্যাটাসটা আমি নিজে দিয়েছিলাম। অতঃপর আমি আসলে যখন এটা নিয়ে একটু রিসার্চ করলাম যে আসলে বিষয়টা কি, তখন কিন্তু আমি স্পষ্ট হয়ে গেলাম যে না, আমার এখানে কথা ভুল হচ্ছে। এখন কথা হচ্ছে যে এমন এই মুহূর্তে আপনি যদি মনে করেন বাংলাদেশের একজন সুনামধন্য ডক্টর মানে মিজানুর রহমান আজহারীকেই ধরলাম যে ওনাকে আপনি এখন প্রধান উপদেষ্টা হিসেবে আপনি মানে দিতে যাচ্ছেন, এখন আমাকে বলেন উনি রাজনীতি সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন। প্রথম কথা, তিনি কি পারতেন ভারতকে এমন হুমকি দিতে? তিনি কি পারতেন সারা বিশ্বের কাছে তার সমর্থন জোগাতে? ডক্টর ইউনূস যখন শপথ গ্রহণ করেনি, সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রনায়ক, ইভেন আপনার মোদী সরকার, মমতা ব্যানার্জি সহ তাকে অভিনন্দন জানিয়েছে। ও একটা কথা বলতে তো ভুলেই গেলাম, যখন বলা হয়েছে যে ভারতের 7 সিস্টার্স কিন্তু রক্ষিত থাকবে না, তার পরের দিনেই অনেকে হয়তো দেখেছেন যে ভারতের গণমাধ্যমে পুলিশরা মাইকিং করতেছে যে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে পুরোপুরি সত্য কোনো নিউজ ছাড়া ফ্যাক্ট কোনো নিউজ প্রচার না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। এই নিউজটাকে দেখেছেন? ডক্টর ইউনূস দেশে আসেননি, শুধুমাত্র সেখান থেকেই বলেছেন আর ব্যাস, ভারতের অবস্থা খারাপ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন ভারত বর্তমানে বাংলাদেশকে নিয়ে কোনো নিউজ করার আগে একবার না 10 বার ভাববে। এতে করে মনে করিয়েন না যে তারা বাংলাদেশকে ভয় পায়, এটা মনে করার কোনো কারণ নেই। তবে এই বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন তারা সেই ব্যক্তিত্বকে ভয় পায়, এটা মাথায় রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন এই মুহূর্তে যদি ডক্টর মিজানুর রহমান আজহারীকে আমরা উপদেষ্টা প্রধান হিসেবে দেখতাম, তাহলে কতগুলো সমস্যা আমরা পড়তাম জানেন আপনি? এই বিশ্লেষণ করে কি দরকার আছে? সারা বিশ্ব থেকে যে পরিমাণ ঋণ বাংলাদেশে 15 লক্ষ কোটি টাকা, এই যে এগুলার একটা বিশাল যে ক্ষতিপূরণ এবং দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার এবং অন্যান্য জায়গায় যেরকম তাণ্ডব এবং যেভাবে নেতা নেত্রীরা যেভাবে লুটপাট করেছে, এই যে বিশাল একটা শূন্যতা, এই শূন্যতা পূরণ করার জন্য কিন্তু ক্ষমতার প্রয়োজন রয়েছে। সম্মানিত তিনি ভাই বোন আমার, আপনি এখন বলতে পারেন আল্লাহ ভরসা। জি, আল্লাহ ভরসা আমরা সকলেই বলি, আল্লাহ ভরসা। টাইটানিক জাহাজ কিন্তু কোনোভাবেই ডুবার কথা ছিল না, কিন্তু তারা বেশি একটু কনফিডেন্স ছিল, এই জন্য ডুবে গিয়েছে। আল্লাহর প্রতি ভরসাটা অনেক বেশি জরুরি। আমি বলছি না যে ডক্টর ইউনূস এসেছে তো সব ঠিক হয়ে যাবে, আমাদেরকে পাশাপাশি আল্লাহর প্রতি অবশ্যই ভরসা রাখতে হবে। কিন্তু আপনি এখন আমাকে নিয়ে উপদেষ্টা প্রধানের জায়গায় বসাই দিচ্ছেন, আমি বলতেছি যে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আমাকে এখানে বসাই দিয়ে আমি বললাম যে আল্লাহর প্রতি ভরসা করলাম। এটা হবে? এটাকে হবে বলেন? জ্ঞান অর্জন করা জরুরি। দেশ পরিচালনা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতেই হবে, এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে। আপনি কিছুই করলেন না,
কিছুই জানেন না, আর আপনাকে ওইখানে প্রধান হিসেবে আমি এখানে নিযুক্ত দিয়ে দিব, আর পুরো দেশ কোথায় চলে যাবে, আর আপনি তখন বলবেন যে আল্লাহ প্রতি ভরসা করেই তো ছিলাম। আল্লাহ আপনাকে ওইভাবে ভরসায় নিযুক্ত হতে বলেননি। আপনি আল্লাহ প্রতি কখন ভরসা করবেন? আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আপনি পরীক্ষার হলে গিয়ে সর্বোচ্চ নাম্বার পেতে যাচ্ছেন, আল্লাহ প্রতি ভরসা করতেছেন, কিভাবে ভরসা করবেন? পড়ালেখা বাদ দিয়ে, এক্সাম হলে না গিয়ে, পরীক্ষা না দিয়ে সর্বোচ্চ মার্কের আপনি আশা করবেন? এটা বোকামি ছাড়া আর কিছু? আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে কন্টিনিউ পড়ালেখা করতে হবে, এরপরে এক্সাম হলে যেতে হবে, সেখানে মনোযোগ সহকারে নির্দিষ্ট সময়ের ভিতরে লেখাগুলো আপনাকে শেষ করতে হবে। অতঃপর আপনাকে আল্লাহর প্রতি ছেড়ে দিতে হবে। এরপরে আপনি বলতে পারেন যে আমি আমার মতো করে চেষ্টা করেছি, আল্লাহ যা করার তাই করবেন, এবং আল্লাহর এই ফয়সালাতে আমি খুশি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ প্রতি ভরসা করবেন, তবে তার আগে নিজের প্রস্তুতিটা অনেক বেশি জরুরি। নিজের প্রস্তুতি নিয়ে আপনি বলছেন আল্লাহর প্রতি ভরসা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নেই, এই জন্য আমার কথাগুলো আসলেই এলোমেলো হয়ে যাচ্ছে, কোথায় থেকে কোথায় যেন চলে যাচ্ছে নিজেও বুঝতে পারতেছি না। তবে চেষ্টা করেছি এতটুকু বোঝানোর জন্য যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে কত বেশি জরুরি ছিল, আলেমদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, এখনো দরকার যে আলেম সমাজ যেন তাকে যেন গ্রহণ করে, তার জন্য যেন দোয়া করে। ডক্টর ইউনূস যেন বুঝতে পারে যে এই আলেম সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশে মুসলিম তাকে মেনে নিয়েছে, এই মর্মে তাকে যেন, তিনি তো খুব সহজ সরল, আমি যতটুকু দেখলাম সহজ সরল বলতে কি মানে খুব ইজি আর কি, সকলের সাথে কথা বলতে, মত বিনিময় করতে ভালোবাসে। এখন একটা কিন্তু সুযোগ রয়েছে, তাকে কিন্তু আপনি দাওয়াত দিতে পারেন, ঠিক না? সেই সুযোগটা কেন হাতছাড়া করছেন? কেন আপনি বিতর্ক জড়িয়ে আপনি তার বিরুদ্ধে অবস্থান করে কেন এই সুযোগটা হাতছাড়া করতেছেন যে তাকে দাওয়াত দিতে পারবেন? আপনি যদি এখন বলেন সুদখোর, সে সুদ খায় মুখ তমুক এটা সেটা, তার সাথে বসবো না, তাহলে কি তাকে আপনি দাওয়াত দিতে পারবেন? সুযোগ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা তরবারি নিয়ে মারতে গেছেন। অতঃপর কি হলো? তিনি পৃথিবীর ইতিহাসে সম্মানিত একজন ব্যক্তিতে পরিণত হলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, মনে রাখতে হবে, আপনি যখন জানেন যে একজন মানুষ সুদখোর, তো তাকে ইসলামের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যের দিকে তাকে ধাবিত করতে হবে। এখন যে সুযোগটা রয়েছে, এগিয়ে যান, তার কাছে যান, চেষ্টা করেন। এখন অনেক বেশি সুযোগ রয়েছে, যেহেতু ছাত্ররা এখানে প্রতিনিধিত্ব করতেছে, তাদের মাধ্যমে হলেও তার কাছে আপনি যেতে পারেন, খুব সহজ। এখন আমার কাছে যেটা মনে হয়, ইচ্ছা করলে আপনি তার কাছে গিয়ে দাওয়াত পৌঁছাতে পারেন। সুতরাং এই মারামারি কাটাকাটি, তার বিরুদ্ধে অবস্থান করা, এই জিনিসগুলো বাদ দিয়ে বাংলাদেশের কঠিন একটা অবস্থায়, কঠিন এই মুহূর্তে তাকে নিযুক্ত করা হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করেন, এবং আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে ইসলামের পরিপূর্ণ একটা পথে যেন আসার তৌফিক দান করেন, এবং তার দ্বারাই যেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই দোয়া করেন। তার বিরুদ্ধে অবস্থান করে তার চোখে খারাপ হওয়ারও কোনো দরকার নেই। সে যেন ভাবে যে না, মুসলিম সমাজ আমাকে মেনে নিয়েছে, তার কথা আমাকে মানতে হবে। আপনার প্রতি তার ভালোবাসা কিন্তু বেড়ে যাবে যখন আপনি তাকে মেনে নিতে পারবেন। আপনার উপায় নাই তো ভাই, সুদ ছাড়া কি? আচ্ছা, সুদের কথা বাদ দিলাম, বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র যে রয়েছে, বলেন তো গণতন্ত্র হালাল নাকি হারাম? নিঃসন্দেহে হারাম। এরপরও আপনি কেন আছেন? আপনি কেন দেশ থেকে পালাচ্ছেন না? কেন পালাচ্ছেন না? কারণ হচ্ছে আপনি নিরুপায় হয়ে আপনি আছেন। তো তিনি এসেছেন, তার যোগ্য বর্তমানে কেউ নেই, আপনি নিরুপায় হয়েই কিন্তু ডক্টর ইউনূসকে এখানে নিযুক্ত করেছেন। তো এখন আপনি তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ না করে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, ইসলামের সৌন্দর্য তার কাছে তাকে দেখিয়ে তাকে ইসলামের পথে ধাবিত করার চেষ্টা করেন, এই সুযোগ রয়েছে। আবুল তাবুল বিতর্কে না জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব। তবে ওই ভিডিও ক্লিপটা দেখতে দেখতে তিনি যেখানে দুঃখ করে বলেছেন আমাকে সুদখোর বলা হয়, এটা সেটা, এইরকম একটা ভিডিও দেখতে দেখতে আমরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব। চলুন তাহলে ভিডিওটা দেখতে দেখতেই আজকের মতো এখানে বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে। আপনারা
সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়, তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছেন। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন নাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেয় না এই পর্যন্ত। এটা তো সত্য ঘটনা, এখনো আছে তারা মালিক।